স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। যেসব প্রতিশ্রুতি দিয়ে মেয়র হয়েছিলেন এক বছরে তার বেশিরভাগ বাস্তবায়নের কাজে হাতই দিতে পারেননি বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল। যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার কথা ছিল তার, সেগুলোর বেশ কয়েকটি এখনো হাত দেননি তিনি। তবে সিটি মেয়র দাবি করছেন নির্বাচনী প্রতিশ্রুতির বেশিরভাগই তিনি পূরণ করেছেন। পরিকল্পনা ছিল না। কাউনিয়া ও বাজার রোড সহ বিভিন্ন এলাকায় গত এক বছরে সড়ক মেরামতে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা, কিন্তু এই খরচের সুফল তেমন নেই। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সিটি কর্পোরেশনের কাউন্সিলররাই। কাজের মান এত নিম্নমানের যে আমি আমার এই ২০ বছর আমি কাউন্সিলর এত নিম্নমানের কাজ আমি কখনো দেখিনি। ৫ বছরে বলতে গেলে বরিশাল নগরীর চিত্র পাল্টে দিয়েছিলেন সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। তবে সরু সড়ক, জলাবদ্ধতা, যান চলাচলে বিশৃঙ্খলা এবং পানির সংকট সমাধান করতে পারেননি তিনি। এসব পুঁজি করেই নির্বাচনী প্রচার চালিয়েছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল। এক বছরে কতটা সাফল্য পেয়েছেন তিনি, সে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলতে গেলে পর মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে, রাস্তাঘাটে সেভাবে হচ্ছে না। কামালকে ঘিরে একটি বলয় গড়ে উঠেছে, যাদের বিরুদ্ধে উন্নয়ন কাজের ভাগবাটোয়ারার অভিযোগ আছে। তার নিজস্ব কিছু লোক দ্বারা সে পরিবেষ্টিত হয়ে আছে। এটা আমাদের জন্য কোনো মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। তবে কোনো সমালোচনায় মানছেন না মেয়র কামাল। তার দাবি, জনগণের জন্য কাজ করছেন তিনি, আর ভবিষ্যতে থাকবে আরও চমক। জনগণের কাছে যে ওয়াদা দেওয়া ছিল ইনশাল্লাহ তার চেয়ে আমরা বেশি কাজ করছি। এখন চলতি অবস্থায় আছে, বর্ষাজনিত কারণে আমরা বন্ধ রাখছি। বর্ষার পর আবার ফুল সুইংয়ে কাজ শুরু হবে। বরিশালের উন্নয়নে প্রতিশ্রুত মহাপরিকল্পনা করতে এক বছরে কোনো উদ্যোগই ছিল না সিটি মেয়রের। তবে এটি যে কোনো সময় হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা এখন সরাসরি কথা বলবো বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে। জনাব আহসান হাবিব কামাল, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি একটি নিজস্ব বলয় গড়ে তুলেছেন, তারা কারা? আপনাকে ধন্যবাদ। বলয় গোড়ার কোনো চিন্তাই আমার ভিতর নেই, কারণ আমি এবার নূতন নই। আমি আগে প্রশাসক ছিলাম, নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি এই সিটি কর্পোরেশন এবং যখন পৌরসভা ছিল তখন এটাকে চালিয়েছি। কাজেই সব লোক যে আমাকে ভালো বলবে এর অর্থ আমি বুঝি, কারণ যারা আজকে এইসব কথা তুলছেন তারা হয়তোবা আমার বিপক্ষেই কথা বলছেন, এবং আমি মনে করি যে তারা সঠিক কথা বলছেন না। জনাব কামাল, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি যে আপনার নিজের কাউন্সিলর, এমনকি আপনার নিজের এলাকার ব্যবসায়ীরাও বলছেন যে আপনি আসলে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোর একটিও বাস্তবায়ন হয়নি। আপনি একটি কাজের কথা বলুন যেটি আসলে বাস্তবায়ন করেছেন আপনি। আমি আমার নির্বাচনী প্রথম ওয়াদা ছিল বরিশালে জলাবদ্ধতা দূর করা। এই জলাবদ্ধতা বহুদিনের পুরনো একটা সমস্যা। এই সমস্যা বহুদিন থেকে চলছে, কেউই এই জলাবদ্ধতা দূর করতে পারে নাই, এবং আমি এবার জলাবদ্ধতা দূর করেছি। কিন্তু জনাব কামাল, এখানেও একটি প্রশ্ন উঠেছে যে আপনি জলাবদ্ধতার কাজ যেটি করেছেন সেটিও আসলে পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমরা জানতে পেরেছি যে বরিশালের এক্সটেনশন এরিয়া যেটি, সেটি এখনো আগে যেভাবে থাকতো এখনো সেরকম জলাবদ্ধ। সেই ক্ষেত্রে আসলে এক বছরে আপনি যে একটি কাজের কথা বলছেন সেটিও তো বাস্তবায়ন হয়নি। না, জলাবদ্ধতা ছিল শহরে, সেই শহরটাকে আমি জলাবদ্ধতা থেকে দূর করেছি, এবং এই জলাবদ্ধতা ছিল আমাদের শহরের একটা প্রধান সমস্যা। এই সমস্যাটাকে আমি দূর করেছি, এবং কেউ এর আগে এই সমস্যা দূর করতে পারেনি। এবং আমি যেসব কাজ করেছি সেগুলো জনগণের, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মনের মতো করে করেছি, কারণ সবাই যে আমাকে ভালো বলবে এরকম কোনো কথা নেই। জনাব কামাল, 22 দফা ইশতেহারের মধ্যে একটি কাজের কথা আপনি বললেন যেটি আসলে সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, কিন্তু বাকি 21 দফার কি হলো? সেগুলোর কাজ এখনো শুরু হয়নি কেন? বাকিগুলো আপনার পর্যায়ক্রমে হচ্ছে। ইতিমধ্যে অনেক রাস্তার কাজ আমরা করেছি, যা আগে বলা হয়েছে, এবং অনেক কাজ শেষ হয়েছে, অনেক কাজ চলমান রয়েছে। বর্ষার জন্য আমরা সেটা বন্ধ রেখেছি, এবং যেসব কথা
কাউন্সিলর বলছে এটা আদৌ সত্য নয়। তার এলাকায় সে ভালো কাজ করতে পারেনি, সে এটা দেখভাল করতে পারেনি এবং সে তার এই অজ্ঞতার জন্যই সেখানের কাজ হয়তো খারাপ হতে পারে। জনাব কামাল, আপনার যে 22 দফা ছিল সেই 22 দফাতে একটি দফা আমরা দেখতে পাচ্ছি নগর উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণের সঙ্গে মত বিনিময় করে বরিশাল মহানগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। আপনি এখনো পর্যন্ত 1 বছরে বরিশালের যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে কোনো ধরনের মত বিনিময় কেন করেননি এখনো? মত বিনিময় আমি করেছি অনেকের সাথে এবং আজকে আমাদের 1 বছর পূর্তি 1 বছর শেষ করেছি। আজকে সাংবাদিক ভাইদের কাছে আমি কি করেছি সেটা তুলে ধরেছি এবং আমি কতখানি করেছি, কতখানি সফল হয়েছি তারা শুনেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন এবং যারা সাংবাদিক ভাইরা আমার কথায় সন্তুষ্ট হয়েছেন এবং আমরা যে কাজগুলো করেছি ইতিমধ্যে সেগুলো আমরা বর্ধিত অঞ্চলে উন্নয়নের জন্য সেই কাজগুলো আমরা করেছি। জনাব কামাল, আপনি একজন বিএনপি নেতা, এটা কি আপনার কাজ করার কোনো সমস্যা হচ্ছে এই কারণে আপনার এলাকায়? বিএনপি নেতা হিসাবে তো কাজ করার সমস্যা কিছুটা আছে। আমাকে যদি সঠিকভাবে টাকার যোগান দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমার যে প্রতিশ্রুতি রয়েছে সব কাজগুলো সঠিকভাবে করতে পারবো এবং জনগণের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমরা মিটাতে পারবো। ধন্যবাদ জনাব কামাল। আমাদের সাথে কথা বলছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। 100 বা 200 শয্যা যাই হোক না কেন হাসপাতাল চালাচ্ছেন কেবল একজন চিকিৎসক, বাকি সবাই চলে গেছেন ছুটিতে। স্বভাবতই চিকিৎসা হচ্ছে না বললেই চলে। এই হচ্ছে ঈদে বিভিন্ন জেলা শহরের সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার চিত্র। সকাল থেকে সময় গড়িয়ে বেলা 1টা। 200 শয্যার হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক দেখা গেল কেবল একজনকে। এই সময়ে চিকিৎসা নিয়েছেন 73 জন, এদের মধ্যে ভর্তি করা হয়েছে 35 জনকে। স্বভাবতই ডাক্তার দেখাতে এসে দীর্ঘ সময় লেগেছে রোগীদের। ভর্তির পরে আমরা কোনো ডাক্তার পাইনি। এই আঙ্কেল যারা আছে এনারা ওষুধ করছেন, ওনারা যা লিখে দিয়েছেন ওনারা করছে। ট্রিটমেন্ট তো নার্সেরা থাকছে, নার্সেরা বলছে সমস্যা হয়েছে, পরে যা করে অনেক করছে। এমনি মানুষজন সব এমনি ডাক্তার লেগে গেছে। যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই এটা ঠিক, কিন্তু তার মানে এই না যে ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য সিস্টার নাই তা না। যে পরিমাণে থাকা দরকার সেই পরিমাণে নাই, বাট সামাল দেওয়ার মতো আছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি রোগীদেরকে যতটা সম্ভব সার্ভিস দেওয়ার জন্য। ঈদের পরদিন চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের চিত্র এটি। সকালে শিশু ওয়ার্ডে একজন চিকিৎসক আসলেও কিছুক্ষণ পরই চলে যান তিনি। রোগীদের এই ভিড় নড়াইল হাসপাতালের। ঈদের পরদিন 100 শয্যার হাসপাতাল চালিয়েছেন কেবল একজন চিকিৎসক। একাই ইনডোর, আউটডোর এবং জরুরি বিভাগ সামলেছেন তিনি। আমরা যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা পাচ্ছি না এবং তেমন সেরকম ডাক্তাররা তেমন কিছু করতেছে না, দেখতেছে না। চিকিৎসক সংকট থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, যে আমরা যেমন লোক কম আছি, তাহলে আমাদের একই সঙ্গে ইনডোরে কাজ করতে হচ্ছে, আউটডোরে কাজ করতে হচ্ছে, আমার ইমার্জেন্সি দেখতে হচ্ছে। 100 শয্যার হবিগঞ্জ হাসপাতালও চালাচ্ছেন একজন চিকিৎসক। বন্ধ রয়েছে সব ধরনের রোগ পরীক্ষা। ডাক্তাররা আজকে এখন ঈদ চলে গেছে, আরও 4 দিন বন্ধ থাকবে, ডাক্তার আসবে না, আমরা চিকিৎসার কারণে রোগী মারা যাবে। এটা খুবই টাফ আমাদের জন্য এবং আমরা যেটা করতেছি আর কি, আসলে শরীরের উপরে এত বেশি লোক যে শরীর এবং মন খুব খারাপ অবস্থা। এইভাবে আসলে একটা হাসপাতাল চালানো খুব টাফ। হাসপাতালে রোগী আসলেই ঢাকা বা সিলেট পাঠিয়ে দিচ্ছেন চিকিৎসক। আসলে কোনো উপায় নেই তার। শাওন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে চিকিৎসা সেবা পরিস্থিতি জানতে আমরা যাব এখন চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাসরিন জাহান, আল আজাদ ও মাইনুল হাসান জনি। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। নাসরিন, ঈদে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি কেমন ছিল, আর চিকিৎসক কম থাকার বিষয়ে আসলে তারা কি ব্যাখ্যা দিচ্ছেন? আজকে আসলে আমরা গত বছর যেমনটা দেখেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এবার ঈদে কিন্তু আমরা ভিন্ন একটা চিত্র দেখেছি। এবছর কিন্তু আমরা গিয়ে পর্যাপ্ত চিকিৎসককে দেখেছি এবং আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এবার কিন্তু তারা পুজো এবং ঈদের জন্য আলাদাভাবে ছুটি দিয়েছেন, যার কারণে কোনো সমস্যা হয়নি। এবং আমরা গিয়েও কিন্তু সেটি দেখেছি, যদিও রোগীদের ভেতর থেকে আমরা বিভিন্ন ধরনের পেয়েছি অভিযোগ, তারপরেও গত বছরের তুলনায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবছর ঈদে রোগীর সংখ্যাও কম। গত বছর ছিল যেমন এই সময়ে পরিস্থিতি বলছিলেন চট্টগ্রাম শহরের 1250 রোগী। নাসরিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিস্থিতি ভালো।
নাসরিন, আমি চট্টগ্রাম শহরের বাইরের পরিস্থিতি জানতে চাচ্ছিলাম, সেখানেও কি আসলে পাশাপাশি যে জেলা উপজেলাগুলো রয়েছে, হ্যাঁ না, চট্টগ্রামের বাইরের যে উপজেলাগুলো রয়েছে এবং পাশাপাশি যে জেলাগুলো রয়েছে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং যে পার্বত্য চট্টগ্রাম 3 পার্বত্য জেলা রয়েছে, সেখানে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি। যেমন ফেনীতে কিন্তু আমরা দেখেছি চিকিৎসক কিন্তু নেই। এছাড়া লক্ষ্মীপুরে দেখা গেছে বেলা 12টা পর্যন্ত বিভিন্ন বিভাগ বন্ধ ছিল, যার কারণে রোগীরা খুব দুর্ভোগে পড়েছেন। এবং আরেকটা বিষয় যে 3 পার্বত্য জেলায় সেখানে কিন্তু যে সংখ্যক আসলে পদ রয়েছে চিকিৎসকদের, সেই সংখ্যক পদ তো আসলে পূরণ করা হয়নি। তার উপর যারা আসলে রয়েছেন চিকিৎসক, তারাও ছুটিতে রয়েছেন। তো আসলে আশেপাশের উপজেলাগুলোতে কিন্তু খুব দুর্ভোগে রোগীরা পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। নাসরিন, আমাদের সঙ্গে থাকুন, আমরা চলে যাচ্ছি সিলেটে আল আজাদের কাছে। আজাদ, আপনি তো শুনছিলেন চট্টগ্রামের পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি কেমন? সিলেটের পরিস্থিতি অন্যরকম। আমি গিয়েছিলাম সিলেটের যে সিলেট মহানগর চৌহাটা এলাকায় অবস্থিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এই হাসপাতালে সাধারণত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চাপ এড়াতে যারা চান তারাই গিয়ে থাকেন। মহানগরের বাইরে থেকে অনেকে আসেন, তবে এই রোগীর সংখ্যা কম থাকে। আজ আরও কম ছিল, অন্যান্য দিনের চেয়ে প্রায় 1/4 রোগীকে আমরা পেয়েছি। আর তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যারা এসে চিকিৎসা পেয়েছেন। আর আমরা পুরো হাসপাতালে ঘুরে দেখেছি আমরা যে